গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনার সহযোগী পার্টনার অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। মুখের থেকে মুখোশকে কি আলাদা করা যায়? মুখের আড়ালে মুখোশ নাকি মুখোশের আড়ালে মুখ? একটি সাধারণ মুখোশ, কিন্তু তার আড়ালে লুকিয়ে রয়েছে কত অন্তর্নিহিত গল্প। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, তাহলে আর দেরি কিসের? শুরু করছি আজকের উপস্থাপনা। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত ড্রাগনের মুখোশ। ও মশাই, আরে ও মশাই, শুনছেন? এই গলার শব্দ শুনে সৈকত তাকিয়ে দেখল জানলার ওপাশে নিজেরই বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে উড়ি দিকে তাকিয়ে রয়েছেন বিশ্বমিত্তির। তাকে দেখে কিছুটা বিস্মিত হয়ে তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে সৈকত বলল, আরে হঠাৎ কোথায় উধাও হয়ে গিয়েছিলেন মশাই? হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই। তা ফিরলেন কবে? আজই সকালে ফিরেছি। হঠাৎই একটা জিনিসের খবর পেয়েছিলাম, তার খোঁজে এক জায়গায় গিয়েছিলাম। কি জিনিস বলুন তো? আপনি কি আমার বাড়ি এখন একবার আসবেন? তাহলে সেটা আপনাকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি। আর তাছাড়া বিকেলও হয়ে এলো, হাতে তো তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, আর কয়েক সপ্তাহ গল্পগুজব হয়নি আপনার সাথে। আমি আসছি। সৈকত যে বাড়িতে ভাড়া থাকে সে বাড়ি থেকে বিশুবাবুর বাড়ির পেছনের বারান্দার ব্যবধান মাত্র হাত ছয়েক। বিশুবাবুর বারান্দার মুখোমুখি দোতলার এই ঘরে প্রায় মাস ছয়েক হলো সৈকত এসেছে। একলাই থাকে সে। বিশুবাবু অবশ্য একলাই থাকেন তার পৈতৃক প্রাচীন বাড়িতে। এ পাড়ার লোকজন কেউ কারোর সাথে খুব একটা মেলামেশা করে না, কিন্তু সৈকতের ঘরের জানলা আর বিশুবাবুর বারান্দা মুখোমুখি হওয়ার জন্য তাদের মধ্যে বেশ একটা পরিচয় গড়ে উঠেছে। সৈকত বেশ কয়েকবার বিশুবাবুর বাড়িতেও গিয়েছে। বিশুবাবুর পার্ক স্ট্রিটে একটা ছোট কিউরিও শপ আছে, আর আছে একটা অদ্ভুত শখ। তাদের দুটো বাড়ির মধ্যে অনুচ্চ একটা প্রাচীর আছে। বিশুবাবুর বাড়ি যেতে হলে 3টে বাড়ি পেরিয়ে যেতে হয় সৈকতকে। সৈকতের বাড়ির ঠিকানা হলো 4 নম্বর হরিপদ মিত্তির লেন, আর বিশুবাবুর 8 নম্বর। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে রাস্তায় নেমে এলো সৈকত। কলকাতা শহরের মধ্যে আরও একটা কলকাতা লুকানো রয়েছে, যেখানে শহরের লোকজনের কোলাহল, গাড়ি ঘোড়ার শব্দ একেবারেই প্রবেশ করে না। সরু সরু সব গলি, আর তার দুপাশে রোয়াক আর দোতলার ঝুল বারান্দাওয়ালা পুরনো দিনের সব বাড়ি। 150-200 বছর হবে এক একটা বাড়ির বয়স। বাড়িগুলোর দরজা জানলা শেষ কবে যে রং হয়েছে তা কেউ বলতে পারে না। সদর দরজার গায়ে খসে যাওয়া পঙ্খের কাজ, কিংবা মাথার ওপর ছোট্ট কুলুঙ্গিতে সুর ভাঙা রং চটে ছোট্ট গণেশের মূর্তিটা। আবার কোনো কোনো বাড়ির চিলেকোঠা থেকে বটের ঝুড়ি নেমে এসেছে। কোনোটার বারান্দার রেলিং ভেঙে ফোকলা হয়ে গিয়েছে। গলির রাস্তায় লোকজন বিশেষ চলাচল করে না। নির্জন দুপুরে মাঝে মাঝে শুধু টানা রিকশার টুংটাং শব্দ কিংবা ফেরিওয়ালার হাঁক ডাক শোনা যায়। উত্তর কলকাতায় সৈকতদের এই পাড়াটা অনেকটা এরকমই। 3টে বাড়ি টপকে অবশেষে সৈকত এসে পৌঁছালো বিশুবাবুর বাড়িতে। সদর দরজা দিয়ে সে বাড়িতে ঢুকতেই নিস্তব্ধ উঠোন থেকে এক ঝাঁক গোলাপ পায়রা
ডানা ঝাপটিয়ে দোতলার কার্নিশের দিকে উড়ে গেল। উঠোন ঘিরে 3 দিকে সারি সারি সব তালাবন্ধ ঘর। এক কোণের অন্ধকার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে সৈকত গিয়ে ঢুকল বিশুবাবুর বৈঠকখানায়। সে ঘরে টেবিলের ওপাশে নিজের চেয়ারে তিনি বসেছিলেন। সৈকত তার মুখোমুখি টেবিলের একপাশে বসে ঘরের চারপাশটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিল। এই ঘরে ঢুকলে সৈকতের বেশ অদ্ভুত লাগে। মাথার ওপর পরিবর্গা থেকে টেবিলের ওপর নেমে আসা সেকেলে ঝুলন্ত বাতির কাঁপা কাঁপা আলোয় সার সার মুখগুলো যেন চারপাশের দেওয়াল থেকে চেয়ে রয়েছে সৈকতের দিকে। নানান রকমের সব মুখ। মুখ আসলে না, এগুলো সবই মুখোশ। সারা পৃথিবী থেকে এগুলো সংগ্রহ করে এনেছেন বিশুমিত্তির। এটাই তার শখ। মহিষের শিংওয়ালা আফ্রিকান উপজাতির কাঠের মুখোশ, কিংবা ভয়ঙ্কর দেখতে রংচঙের তিব্বতী অপদেবতার মুখোশ, মধ্যযুগের সৈনিকের ধাতব মুখোশ, কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ডামিরা যে মুখোশ পরত সেই মুখোশ। নানান রকমের মুখোশে টানানো বিশুবাবুর বৈঠকখানাকে মুখোশের জাদুঘর বললেও খুব একটা ভুল বলা হয় না। এমনকি বিশুবাবুর নিজের মুখের মতো হুবহু দেখতে ল্যাটেক্সের তৈরি একটা মুখোশও তার চেয়ারের ঠিক মাথার উপরেই দেওয়ালে টানানো রয়েছে। দেখলে মনে হবে কেউ যেন তার মাথাটাই কেটে নিয়ে দেওয়ালের গায়ে বসিয়ে দিয়েছে। ইউরোপের কোন একটা দেশ থেকে যেন তিনি এই মুখোশটাকে বানিয়ে নিয়ে এসেছেন। হ্যাঁ বিশুবাবু, এবার আপনার ওই অন্তর্ধান রহস্য সম্বন্ধে বলুন তো, একটু শুনি। আমার মুখোশ সংগ্রহের বাতিকের কথা তো আপনার জানাই আছে। হঠাৎই এক অদ্ভুত মুখোশের খোঁজ পেয়ে আমি ছুটেছিলাম ভারত ভুটান সীমান্তে এক জায়গায়। তাই? সে কোন জায়গা? সে জায়গা ম্যাপে তেমনভাবে আঁকা নেই, ওই ট্রেক করে যেতে হয়। আপনাকে বললে ঠিক বুঝবেন না। পাহাড় আর জঙ্গলে ঘেরা সে জায়গায় ভুটানিদের এক প্রাচীন মন্দির, মানে প্যাগোডা আছে, ড্রাগন প্যাগোডা। ভুটানের প্রাচীন আদিবাসী সরচপরা ওরা ওখানে থাকে। ভারী অদ্ভুত তারা, বুঝলেন। যে কোনো পশু পাখি বা মানুষের গলার স্বর তারা হুবহু নকল করতে পারে। তারা নিজেদের পরিচয় দেয় ড্রাকো, অর্থাৎ ড্রাগন বলে। তারা যে ড্রাকোস মুখোশ পরে তা সংগ্রহ করতে গিয়েছিলাম ওখানে। ও বাবা, তাই অদ্ভুত জায়গার খোঁজ আপনি পেলেন কোথায়? মুখোশটা কই? এমনিতে ড্রাকোরা এই জঙ্গলে জায়গা ছেড়ে খুব একটা বেরোয় না, কিন্তু 2-1 লোককে তারা মাঝে মাঝে বাইরে পাঠায় সভ্য পৃথিবী থেকে জিনিসপত্র সংগ্রহ করার জন্য। এক্ষেত্রে কিন্তু ওই সভ্য পৃথিবী বলতে বোঝায় তরাইয়ের ছোট ছোট গ্রাম। ওই রকমই এক গ্রামে আমার এক এজেন্টের সঙ্গে এক ড্রাকোর যোগাযোগ হয়েছিল। আমি খবর পেয়ে সেখানে পৌঁছবার পর সেই ড্রাকোই আমাকে নিয়ে যায় পাহাড় জঙ্গলে ঘেরা তাদের আস্তানায়। কথাগুলো বলতে বলতে বিশুবাবু চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে আবার ফিরে এলেন নিজের আসনে। তারপর টেবিল সংলগ্ন দেরাজ থেকে মাঝারি আকারের একটা চামড়ার ব্যাগ বের করে টেবিলের ওপর রাখলেন, আর তার ভেতর থেকেই বেরিয়ে এলো একটা ড্রাগনের মুখোশ। বিশুবাবুর ঘরে ভয়ঙ্কর দেখতে এরকম অনেকই মুখোশ আছে, কিন্তু এমন বিভৎস হিংস্র মুখোশ এর আগে কোনো দিন দেখেনি সৈকত। আঁশে ঢাকা মুখোশের মাথার দুপাশে আঁকা ভাটার মতো হিংস্র চোখ, স্ফীত নাসারন্ধ দিয়ে যেন
আগুন বেরোচ্ছে। ছুচালো মুখমণ্ডল, হাঁ করা চোয়ালের উপর নিচে সার সার তীক্ষ্ণ দাঁত, আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে লকলকে রক্তাক্ত সরীসৃপের চেরা জীব। সব মিলিয়ে মুখোশটা যেন একেবারে জিজ্ঞাসার প্রতিমূর্তি। বুঝলেন, ওই ড্রাকোদের বিশ্বাস এ মুখোশ পরলে নাকি অপদেবতাকে বশ করা যায়, নানা অতিপ্রাকৃত শক্তিকেও জাগানো যায়। এই মুখোশটা এই মুখোশটা ওরা আপনাকে এমনিতেই দিয়ে দিল? হ্যাঁ, কিছু খরচ তো করতেই হয়েছে, তবে তা বিশেষ কিছু নয়। আচ্ছা, আমি এই মুখোশটা কয়েকদিনের জন্য আপনার কাছে রাখতে চাই, আশা করি আপনি আপত্তি করবেন না। তা নয়, ঠিক আছে, কিন্তু আপনি আমার কাছে রাখতে চাইছেন কেন? আসলে এই দোতলাটা আমি রিপেয়ার করব, তো ওই জিনিসপত্র সব সরাতে হবে, মুখোশগুলোও সব দেয়াল থেকে নামাতে হবে চুনকাম করবার জন্য। কয়েকদিন লাগবে কাজ মিটতে। এই মুখোশটা কয়েকদিন আপনার কাছে থাকুক, তারপর এটা এনে ওই নতুন দেয়ালে টাঙাবো। সৈকত আর এ প্রসঙ্গে কথা বাড়াল না। বিশুবাবু এরপর তার অনুপস্থিতির সময়কালে শহরের খোঁজখবর জানতে চাইলেন। এ নিয়ে আলোচনাও শুরু হলো। শীতের বেলা ঘণ্টাখানেক গল্পগুজবের পর মুখোশটাকে ব্যাগে নিয়ে সৈকত যখন বাইরে বেরিয়ে এলো, তখন অন্ধকার নামতে শুরু করেছে। নিজের বাড়ির দরজা খুলে ভেতরেই ঢুকতে যাচ্ছিল সৈকত, ঠিক তখনই পেছন থেকে একটা প্রশ্ন কানে এলো। দাদা শুনছেন, এটা কি মিস্টার বিশু মিত্রর বাড়ি? সৈকত পেছন ফিরে দেখল গলির আধো অন্ধকারে তার হাত কয়েক তফাতে দাঁড়িয়ে আছে একজন লোক, গায়ে একটা উইন্ডচিটার। টুপিটা মুখের ওপর এমনভাবে নামানো যে লোকটার মুখটাই বোঝা যাচ্ছে না। না না, এটা ওর বাড়ি নয়। আপনি এখান থেকে 3টে বাড়ি পেরিয়ে যান, তারপর যে গলির মুখটা পড়বে তাতে ঢুকলেই বিশ্বমিত্রের সদর দরজা। আই সি, থ্যাংক ইউ। বাড়ি ফিরে মুখোশের ব্যাগটা যত্ন করে আলমারিতে তুলে রাখলো সৈকত। পরের দিন ভোরে উঠে আবার অফিস ছুটতে হবে। একে তো সোমবার, তার উপরে সপ্তাহের প্রথম দিন বলে অফিসে কাজের চাপটাও বেশি থাকে। কাজেই রাত 8টা নাগাদ খাওয়া দাওয়া সেরে জানলা দরজা বন্ধ করে শুয়ে পড়ল সৈকত। ঘণ্টা চারেক ঘুমানোর পর হঠাৎই ঘুমটা ভেঙে গেল তার। সৈকতের মনে হলো বিশুবাবুর দোতলা থেকে যেন বারবার আর্তনাদের শব্দ কানে আসছে। ঘুম চোখে উঠেই জানলাটা খুলল সৈকত, কিন্তু সঙ্গে সঙ্গেই সেই আর্তনাদ যেন থেমে গেল। জানলার তফাতেই নিঝুমভাবে দাঁড়িয়ে রয়েছে বিশুবাবুর বাড়িটা, কোনো আলো জ্বলছে না। হয়তো তাহলে আর্তনাদের শব্দটা তার নিজেরই মনের ভুল। এই ভেবেই সে আবার শুয়ে পড়ল। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে বিশুবাবুর বারান্দার দিক থেকে কোকিলের ডাক শুনতে পেল সে। জানলা খুলতেই ভোরের আলো ছড়িয়ে পড়ল সৈকতের ঘরে, কিন্তু পাখির ডাকটা বন্ধ হয়ে গেল। পাখিটাকে সে দেখতেও পেল না। সোমবার অফিসে কাজের চাপটা একটু বেশিই থাকে, সপ্তাহের প্রথম দিন বলে কথা। সারাদিন আর বিশুবাবুর কথাটা মাথাতেই ছিল না। অফিস করে যখন সৈকত পাড়ায় ফিরল, তখন গলির ল্যাম্পপোস্টের হলদেটে আলোগুলো জ্বলে উঠেছে। বিশুবাবুর বাড়ির কাছে এসেই হঠাৎই কেন জানি তার মনে হলো গতকালের
আর্তনাদের কথাটা। বিশুবাবু যদিও তার দোকান বন্ধ করে সাধারণত সন্ধ্যের মধ্যেই বাড়ি চলে আসেন। সৈকতেরও তখন বাড়িতে তেমন একটা কাজ নেই, তাই সে ঢুকেই পড়ল বিশুবাবুর বাড়িতে। বিশুবাবু, ও বিশুবাবু, বিশুবাবু আছেন নাকি? হাঁক দিতে দিতেই সিঁড়ি দিয়ে উঠে সৈকত পা রাখল বিশুবাবুর বৈঠকখানায়। নিজের চেয়ারে বসে কি যেন করছিলেন তিনি। সৈকত ঘরে ঢুকতেই চমকে উঠে তার দিকে তাকালেন তিনি। বিশুবাবুর মাথায় টুপি, গলায় মাফলার, হাতে দস্তানা। আরে, সেজে গুজে বসে আছেন? হ্যাঁ, কি ব্যাপার, বাইরে বেরোবেন নাকি? গলায় ভীষণ ব্যথা, ডাক্তার দেখাতে যাব। পাহাড়ের দেশে গিয়েছিলেন তো, মনে হয় এটা তারই রিয়াকশন। দার্জিলিং থেকে ফিরে না আমার একবার এই রকম হয়েছিল। তা কোন ডাক্তারকে দেখাতে যাচ্ছেন? দেখি কাকে পাই। গলায় খুব ব্যথা, সরি, কথা বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একটু একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, ঠিক ঠিক করে ওষুধপত্র খাবেন, খেলে সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি আসছি। হ্যাঁ। সৈকতের ইচ্ছে ছিল রাতের চিৎকারের শব্দের ব্যাপারটা একবার তাকে জিজ্ঞাসা করে, কিন্তু বিশুবাবু কথা বলার মতো অবস্থায় নেই বলে তাই কথাটা আর তার জানা হলো না। কিন্তু ঘর ছাড়ার আগে আরও একবার দেয়ালগুলোর দিকে তাকাতেই হঠাৎ কেন জানি না তার মনে হলো এই ঘরে কোনো একটা জিনিস যেন অনুপস্থিত, কিন্তু সেটা কি সে কিছুতেই মনে করতে পারল না। অবশেষে সৈকত বাড়ি ফিরে এলো। খাওয়া দাওয়া সেরে অন্য দিনের মতোই ঠিক সময় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মাঝরাতে এদিনও ঘুমটা তার ভেঙে গেল। তবে এবার আর চিৎকারের শব্দ শুনে নয়। জানলাটা ভালোভাবে বন্ধ হয়নি, পাল্লাটা একটু ফাঁক করা। ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। সৈকত উঠে জানলাটা বন্ধ করতে যেতেই তার একটা চিলতে ফাঁক দিয়ে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল তার। চাঁদের আলো এসে পড়েছে সামনের কুয়াশা মাখা বারান্দাতে, আর সেই বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে অদ্ভুতভাবে সৈকতের জানলার দিকে উঁকি ঝুঁকি দিচ্ছেন বিশুবাবু। সৈকতের ঘরে বাতি নেভানো ছিল বলে তাকে দেখতে পাচ্ছেন না তিনি, কিন্তু স্পষ্টতই তার ঘরটা দেখার চেষ্টা করছেন। তবে কি বিশুবাবু তাকে খুঁজছেন? কিন্তু কেন? এত রাতে কেনই বা খুঁজবেন? সৈকত এই ভেবে তার সঙ্গে কথা বলবার জন্য পাল্লাটা খুলল, কিন্তু পর মুহূর্তেই বিশুবাবু কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন কুয়াশা মাখা ভুতুড়ে বারান্দার একটা কোণে। ব্যাপারটা সৈকতের খুব একটা বোধগম্য হলো না। জানলাটা বন্ধ করে সে আবার বিছানায় চলে এলো, কিন্তু ঘুম এলো না। আরও কিছুক্ষণ পর প্রায় শেষ রাতের দিকে স্পষ্ট দুবার আর্তনাদের শব্দ শুনতে পেল সৈকত, আর স্পষ্টতই সেটা ভেসে আসছে বিশুবাবুর বাড়ির দিক থেকেই, আর গলাটাও যেন বিশুবাবুরই। খাটে উঠে বসল সৈকত। অনেক ভেবেও ব্যাপারটার সে কিছুতেই সমাধান করতে পারল না। একসময় কোকিলের ডাক শোনা গেল ওই বিশুবাবুর বাড়ির দিক থেকেই। তবে কি ভোর হয়ে এলো? অফিসে এদিন কাজের চাপটা একটু কমই ছিল। রাতেও খুব একটা ঘুম হয়নি। টিফিনের পর তাই চেয়ারে বসে একটু ঢুলছিল সৈকত। রাতের ব্যাপারটা মাঝে মাঝেই মাথায় যেন হানা দিচ্ছে।
আশেপাশের চেয়ারে বসে থাকা কলিগরা তাদের নিজেদের মধ্যে নানান কথা আলোচনা করছিল। কি একটা কথা প্রসঙ্গে যেন একজন বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আর তাছাড়া আজকাল কলকাতা শহরে তো পাখি দেখাই যায় না সেরকম। আমাদের পাড়ায় কিন্তু আছে। আজ ভোরেও আমরা ওই কোকিলের ডাক শুনেছি। গতকালে ওই ডাকে আমার ঘুম ভেঙে গেছিল। আরে মশাই, ঘুমের ঘোরে কি বলছেন? শীতের ভোরে কোকিল ডাকে? কোকিল তো বসন্তের পাখি। কি যে আবল তাবল বলে কে জানে। কথাটা শুনেই ঢুলুনিটা কেটে গেল সৈকতের। ঠিকই বলল, সত্যি ব্যাপারটা তো তার মাথায় আসেনি। তার পাড়ায় শীতে কোকিল ডাকেই বা কিভাবে? রাতের আর্তনাদের মতো এটাও তো তাহলে একটা রহস্যময় ব্যাপার। না, সৈকত ভেবে নিল ফেরার পথে একবার তাকে বিশুবাবুর বাড়িতে ঢু মারতেই হবে। তাই কথা মতো সন্ধ্যের পর পাড়ায় ফিরে সে ঢুকল বিশুবাবুর বাড়িতে। তিনি তার রিভলভিং চেয়ারে দেওয়ালের দিকে পিছন ফিরে বসেছিলেন। সৈকত তার মুখোশের ঘরে পা রাখতেই তিনি দৌড়ে পাশের একটা ঘরে তাড়াতাড়ি ঢুকে গেলেন। সৈকতের ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। সে ঘরে বসে দেওয়ালের গায়ে টানানো মুখোশগুলো দেখতে দেখতে বিশুবাবুরই প্রতীক্ষা করতে লাগলো। কিন্তু আজও কেন জানি না তার মনে হলো এই ঘরে কি একটা জিনিস যেন নেই। কিন্তু ব্যাপারটা সে কিছুতেই ধরতে পারল না। এইভাবে মিনিট 10 পরেই বিশুবাবু ফিরে এসে নিজের চেয়ারে বসলেন। সিলিং থেকে নেমে আসা ফ্যাকাশে আলোয় তার মুখটা কেমন যেন গম্ভীর মনে হলো সৈকতের। আপনার শরীর কেমন আছে? ভালো না। আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, মানে কিছু মনে করবেন না। আচ্ছা, পর পর দুরাত আপনার বাড়ি থেকে কেমন যেন চিৎকারের শব্দ শুনলাম। আপনারই তো গলা বলে মনে হলো। ব্যাপারটা কি বলুন তো? কই, আমি তো চিৎকার করিনি। কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি। বলছি তো আমি ব্যস্ত আছি, বিরক্ত করবেন না। আপনি এখন আসুন। বিশুবাবুর এই রকম ব্যবহারে সৈকত একটু হতবম্ব হয়ে গেল। না, এরপর তো আর থাকা চলে না। তাই ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে এলো। একতলার উঠোন অতিক্রম করে সে যখন সদর দরজার দিকে এগোতে যাচ্ছে, তখনই একতলার কোনো একটা ঘর থেকে সে যেন শুনতে পেল একটা দারুণ চিৎকার। কেমন যেন একটা গোঙানির শব্দ, কিন্তু গলাটা কার তা কিন্তু সে ধরতে পারল না। তবে সেটা যে মানুষেরই গলার শব্দ এ ব্যাপারে সে নিশ্চিত। কিছুই বুঝতে না পেরে সৈকত বেরিয়ে এলো বাড়ি ছেড়ে। গুলির মুখে পাশের বাড়ির রোয়াকে বসেছিলেন এক প্রতিবেশী। একই পাড়ার লোক হিসাবে মুখ চেনাচিনি আছে তার সঙ্গে। বিশুবাবুর সদর দরজা থেকে সৈকতকে বেরিয়ে আসতে দেখেই পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, এই যে দাদা, শুনছেন? বিশুবাবুর বাড়িতে কি চিড়িয়াখানা খুলেছে? রোজ দুপুরবেলা নানা ধরনের পশু পাখির ডাক শোনা যাচ্ছে। কি জানি কি হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। সৈকত তার কথা শুনে একটু থমকে গেল। তারপর সে হাঁটা লাগালো নিজের বাড়ির দিকে। বাড়িতে ফিরে এলো সৈকত। আজ বিশুবাবুর কথায় সে ভারী অপমানিত বোধ করেছে। সে ভাবল তার কাছে রাখা মুখোশটা কাল সকালেই ফিরিয়ে দেবে বিশুবাবুকে। সেই কথা মতোই আলমারি থেকে ব্যাগটা নিয়ে মুখোশটা বার করে সৈকত সেটাকে একবার দেখল, আর তারপর মুখোশটাকে টেবিলের ওপর রেখে দিল। ঘরের কাজকর্ম, রাতের খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সৈকত। জানলার পাল্লাটা ইচ্ছা করেই কিছুটা ফাঁক করে রেখেছে সে।
আর সেটার ফাঁক দিয়েই বিশুবাবুর বারান্দাটা দেখা যাচ্ছে। না, ঘুম আসছে না সৈকতের। বিশুবাবুর বাড়ির ব্যাপারটা আর তার আচরণটা কেমন যেন বেশ গোলমেলে লাগছে। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে রহস্যভেদের অনেক চেষ্টাই করতে লাগলো সে। বাইরে রাত বাড়তে লাগলো, কুয়াশাও নামতে শুরু করলো। একটা কুকুর কোথায় যেন কেঁদে উঠল। তারপর পাড়াটা নিঝুম হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই খাটে শোয়া অবস্থাতেই সৈকত দেখল সন্তর্পণে বারান্দায় এসে দাঁড়ালেন বিশুবাবু। চাদর মুড়ি দেওয়া থাকলেও তাকে চিনতে কোনো মতেই অসুবিধা হলো না সৈকতের। তারপর বিশুবাবু উঁকি ঝুঁকি মারতে শুরু করলেন তার জানালার দিকে। সৈকতও মরার মতো চুপচাপ শুয়ে তাকে লক্ষ্য করতে লাগলো। বিশুবাবু মনে হয় একসময় নিশ্চিত হলেন যে সৈকত বোধহয় ঘুমিয়ে পড়েছে। তিনি বারান্দা থেকে একটা লম্বা আঁকশি তুলে নিয়ে সেটা সৈকতের জানালা দিয়ে বাড়িয়ে দিলেন এবং তারপর তা দিয়ে পাল্লাটা বেশ অনেকটা ফাঁক করলেন। তারপর আঁকশি সরিয়ে একটা টর্চ বের করে আলো ফেললেন সৈকতের ঘরে। সরু টর্চের আলো সৈকতের দেহ ছুঁয়ে ঘুরে বেড়াতে লাগলো ঘরের ভেতর। হঠাৎ আলোটা এসে থেমে গেল টেবিলের উপরে রাখা মুখোশটার ওপর। বিশুবাবুর মুখ থেকেও চাদরটা খসে গিয়েছে। সৈকত দেখল চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা বিশুবাবুর মুখটা কেমন যেন চকচক করছে, যেন আলো ফেললে সে জিনিসটা খুঁজছিলেন তিনি। আর ঠিক এরপরেই হঠাৎই একটা চিৎকার ভেসে এলো বিশুবাবুর ঘরের ভেতর থেকে। ঠিক সেই মুহূর্তে সৈকত উঠে বসে জানলা দিয়ে বলে উঠল, বিশুবাবু, ও বিশুবাবু, কি 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 দেখছেন বলুন তো? কি দেখছেন আপনি? পর মুহূর্তেই বিশুবাবু অদৃশ্য হয়ে গেলেন বাড়ির ভেতরে। সৈকত সঙ্গে সঙ্গে মনস্থির করে নিল এখনই যাবে সে বিশুবাবুর বাড়িতে। একটা বোঝাপড়ার প্রয়োজন আছে। এই না বলে টেবিল থেকে মুখোশটাকে তুলে নিয়ে কিছুক্ষণের মধ্যেই রাস্তায় নেমে পড়ল সৈকত। শীতের রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। কুয়াশা মাখা রাস্তার খোয়াটে আলো ছড়িয়ে পড়েছে ল্যাম্পপোস্ট থেকে। গলি থেকে এগিয়ে সৈকত সোজা গিয়ে ঢুকল বিশুবাবুর বাড়িতে। অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে উঠে বিশুবাবুর বৈঠকখানার দরজায় টোকা দিল সে। কয়েক মুহূর্ত পরেই দরজা খুলে বেরিয়ে এলেন বিশুবাবু। চোখে মুখে কেমন যেন একটা অসন্তোষের ছাপ। এত রাতে আবার এসেছেন কেন? না 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 না, গল্প করতে আসিনি, কয়েকটা ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি। আমার কিছু প্রশ্ন আছে। দেখুন, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তিনি সম্ভবত সৈকতের মুখের ওপর দরজাটা বন্ধ করে দিতে চাইছিলেন। ঠিক তখনই তার নজর গেল সৈকতের হাতে ধরে রাখা মুখোশটার দিকে। তার মুখের ভাব মুহূর্তেই যেন বদলে গেল। দিন, মুখোশটা আমাকে দিন। এটা দিতেই তো এসেছি, কিন্তু তার আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। আপনি আমার জানলায় লুকিয়ে উঁকি মারেন কেন? একটু আগে আঁকশি দিয়ে জানলা ফাঁক করে টর্চের আলো ফেলছিলেন কেন? হ্যাঁ, আমার আরও প্রশ্ন আছে। আপনার বাড়ি থেকে ইদানিং নানা ধরনের পশু পাখির ডাক শোনা যায় কেন? আর সবচেয়ে বড় কথা, রাতের বেলা কার চিৎকার ভেসে আসে আপনার বাড়ি থেকে? বিশুবাবু একরকম চুপ করে রইলেন। সৈকত এক ঝলক তাকিয়ে নিল ঘরের চারপাশ। মুহূর্তের জন্য তার মনে হলো কি একটা জিনিস যেন ঘরের মধ্যে নেই।
কিন্তু ব্যাপারটা এখনো সে ধরতে পারছে না। কি হলো, কি হলো? চুপ করে আছেন কেন? বলুন। আমার প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। কার কার চিৎকার শোনা যায় বলুন? আমার ধারণা আপনি এই বাড়িতে কাউকে আটকে রেখেছেন, আর চিৎকারটা তারই। লোকটা পশু পাখির ডাক নকল করতে পারে। সম্ভবত সে সেই জায়গার লোক যেখান থেকে মুখোশটা আপনি এনেছেন। কিন্তু তাকে আটকে রেখেছেন কেন বলুন? কেন? আপনার প্রশ্নের জবাব পেলে সত্যি মুখোশটা আমার হাতে দেবেন তো? হ্যাঁ, দেব। দিন মুখোশটা, এবার দিন। আপনার সব কৌতূহলের নিরসন করছি আমি। বিশুবাবু আর কোনো কথা না বলে ইশারায় তাকে অনুসরণ করতে বললেন। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলেন তিনি, আর তার পেছন পেছন সৈকত। একতলার বারান্দার শেষ প্রান্তে একটা তালাবন্ধ ঘরের সামনে এসে বাইরে থেকে সুইচ টিপে ঘরের ভেতরের আলো জানলেন তিনি। দিন মুখোশটা আমাকে দিন। সৈকতের মনে হলো বিশুবাবুর গলাটা এবার কেমন যেন একটা অন্যরকম শোনালো। সৈকত আর কথা না বাড়িয়ে এবার সরাসরি মুখোশটা তুলে দিল তার হাতে। ঘরে ঢুকলো দুজন। ঘরের এক কোণে ধুলোর মধ্যে শুয়েছিল হাত পা বাঁধা একজন লোক। তারা ঘরে ঢুকতেই লোকটা হুড়মুড় করে উঠে বসল, আর সেই লোকটাকে দেখেই চমকে গেল সৈকত। আরে, হেও তো বিশুবাবু। দুজন বিশুবাবু, একজন পাশে দাঁড়িয়ে আর একজন দড়ি বাঁধা অবস্থায় মেঝেতে বসে। হ্যাঁ, কেমন করে সম্ভব? আর এর পরেই সৈকতের পাশে দাঁড়ানো বিশুবাবু হঠাৎ এক টানে খুলে ফেলল তার মুখোশটা। সৈকতের পাশে এবার দাঁড়িয়ে আছে অন্য একটা লোক। তার চ্যাপ্টা নাক, নরুন চেরা চোখ, মাথায় ছোট ছোট চুল, ঠিক যেন পাহাড়ি লোকেদের মতো দেখতে। সৈকত এবার বুঝতে পারল কেন তার বিশুবাবুর বৈঠকখানায় ঢুকলে মনে হচ্ছিল কি একটা জিনিস যেন সেই ঘরে নেই। আসলে তা হলো বিশুবাবুর সেই ল্যাটেক্সের মুখোশটা, যা পরে এতক্ষণ বিশুবাবু সেজেই তার পাশে দাঁড়িয়েছিল ওই লোকটা। আমার নাম ড্রাগথুপা। সেদিন আমি আপনার কাছে এ বাড়ির ঠিকানাটা জিজ্ঞাসা করেছিলাম। আপনাকে এ বাড়ি থেকে বেরোতে দেখে পরে আমার ধারণা হয়েছিল যে আপনার বাড়িতেই আমাদের এই পবিত্র মুখোশটা চালান করেছেন এই বিশুমিত্রীর নামে এই লোকটা। আপনার সঙ্গে দেখা হওয়ার দিন আপনি একটা ব্যাগ নিয়ে এই বাড়ি থেকে আপনার বাড়ি ফিরেছিলেন। মুখোশের খোঁজেই আপনার ঘরের টর্চের আলো আমিই ফেলেছিলাম। আমাকে ক্ষমা করবেন। বিশুবাবু সেজে আপনাকে প্রতারিত করার ইচ্ছে আমার একদম ছিল না, বাধ্য হয়েই কাজটা করতে হয়েছিল। এসবের মানে কি? হ্যাঁ, এসবের মানে কি? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। বিশুবাবুকে কেন আপনি আটকে রেখেছিলেন? ওসব কথা ওকে জিজ্ঞেস করুন। উনি মুখোশটার খোঁজ দিচ্ছিলেন না, তাই বিশ্বাস করে লোকটাকে আমার সঙ্গে আমাদের গ্রামে নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের এই পবিত্র মুখোশ মন্দির থেকে চুরি করে উনি পালিয়ে এলেন। তবে ওর মনে হয় ধারণা হয়েছিল আমি হয়তো ওর পিছু নিতে পারি, তাই মুখোশটা আপনার কাছে উনি পাচার করে দিলেন। আমার কথা বিশ্বাস না হয় আপনি আমার সঙ্গে আমাদের গ্রামে যেতে পারেন। বিশুবাবু, ইনি কি ঠিক বলছেন? সৈকতের কোনো কথার জবাব না দিয়েই মাথা নিচু করে বসে রইলেন বিশুমিত্রের। সৈকত বুঝল
লোকটার কথা সম্ভবত মিথ্যে নয়। এবার আমি যাচ্ছি। অনেক দুর্গম পথ আমাকে পাড়ি দিতে হবে। চলি, কিছু মনে করবেন না। সৈকতের কথার জবাব না দিয়ে মাথা নিচু করে বসে রইলেন বিশু মিত্তির। সৈকত বুঝল যে লোকটার কথা সম্ভবত মিথ্যে নয়, তাই সৈকত আর বাধা দিল না। মুখোশটা নিয়ে ঘর ছেড়ে উঠোন পেরিয়ে বাইরের ঘন কুয়াশার মধ্যে কোথায় যেন হারিয়ে গেল লোকটা। আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। আমাদের উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিও। আর হ্যাঁ, তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে তা শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের আগামী দিনে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। তাহলে এখানেই শেষ করলাম, ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।